জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 304তম পর্ব। আমরা ছিলাম ভারতবর্ষের শিল্প আন্দোলনে, শিল্প চিন্তায় নিবেদিতার ভাবনা এবং নিবেদিতার দৃষ্টিভঙ্গি। আগের দিনে যেখানে শেষ করেছিলাম আপনাদের মনে থাকবে যে ভারতবর্ষের আধুনিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ শিল্পের মাধ্যমেই করা যেতে পারে, এটা নিবেদিতার ধারণার মধ্যে ছিল। শিল্পকে বেশ করেই বা শিল্পের উপরে ভর করেই ভারতবর্ষের সমস্ত চেতনাগুলির, নাগরিক চেতনা, জাতীয় চেতনা এবং ইতিহাস চেতনার একটা রূপরেখা খুঁজে পাবে এবং এই চেতনাগুলি বাহক রূপে আমাদিকে ভারতবর্ষের সংস্কৃতি, সভ্যতা সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাবে। সেখানে তার মূল বাহক হবে শিল্প। শিল্প সত্তা আসলে প্রত্যেক মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে, প্রত্যেক মানুষের একটা সুচিন্তন থাকে, সুভাবনা থাকে, একটা নিজের মধ্যেই নিজের মনের ক্যানভাসে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি, আবার অনেক কিছুকে নিয়ে নাড়াচাড়া করে তার বিভিন্ন রূপকে প্রকাশ করতে পারি, যেটা শুধু আমার নিজের নয়, আমার জাতির, আমার সমাজের, প্রতিবেশীর, সর্বোপরি দেশের একটা কৃষ্টিশীল মনোভাবের প্রকাশ। আমরা নিবেদিতাকে ওই দেশ থেকে আসার পরে তার মধ্যে যে এত ডাইভার্সিফাইড চিন্তাভাবনা, একটা ইন্টিগ্রাল পার্ট ভারতবর্ষের সভ্যতার ইতিহাসে নিজেকে তৈরি করে রেখেছিলেন নিবেদিতা, সেটা ভারতবর্ষে এসে তার যে বিকাশ এবং প্রকাশ সবগুলোই একদম ভারতীয় চিন্তার মধ্যেই। খুঁজে খুঁজে রন্ধে রন্ধে ভারতের গন্ধ, ভারতের চিন্তন, ভারতের মন্থন, ভারতের ভাবনা, ভারতের শক্তির রূপগুলোকে আমাদের অজান্তেই খুঁজে খুঁজে বার করেছেন এবং আমাদের সামনে এমনভাবে হাজির করেছেন, সেটা দেখে আমরা নিজেরা অবাক হয়ে গেছি। আমরা ভারতীয় এই সন্ধান করিনি, অবশ্যই এর একটা কারণ রয়েছে, আমরা খুঁজিনি বা ভাবিনি। কারণটা হচ্ছে এটাই আমাদের স্বাভাবিকত্ব, এটা ছিল, এটা আছে, থাকবে, এটা নিয়ে আড়ম্বরতার কিছু দরকার নেই। নিবেদিতা যেমন খুঁজে বার করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এইগুলোই পৃথিবীর শ্রেষ্ঠ, এইগুলোই পৃথিবীকে আলো দেখাচ্ছে, খালি আমরা সে আলোয় নিজেরা আলোকিত না হয়ে নিজেরাই সেগুলোকে ভুলে রয়েছি বা সেগুলোকে চিন্তাই করার চেষ্টা করি না, সুযোগ পাই না। হয়তো যদি চেষ্টা করতাম সেগুলো আরও বেশি উন্নত থেকে উন্নততর আমাদের দৃষ্টিতে ধরা দিত এবং আমরা সেই ধরা দেওয়ার ফলে নিজেদের গর্বে নিজেরা গর্বিত হতে পারতাম। আসলে নিজেরা আমরা কখনোই নিজেদের মহিমা প্রকাশ করার জন্য আমরা ভারতীয় বলতে দ্বিধাবোধ করি, কারণ ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি রয়েছে, এটাও একটা দিক। অবশ্য নিবেদিতা এত প্রাণের থেকেও বেশি দেশটাকে ভালোবাসতেন বলেই তার প্রতিটি আবিষ্কারের, প্রতিটি চিন্তার মধ্যে যখনই ধরা দিয়েছে ভারতবর্ষের এতটুকু আনন্দদায়ক জায়গাগুলো, তখনই তিনি অক্লেশে নির্দ্বিধায় চিৎকার করে আনন্দে আত্মহারা হয়ে মানুষের সামনে সেটিকে হাজির করে দিয়ে প্রমাণ করতে চেয়েছেন, এই ভারত, এই ভারতবর্ষের ঐতিহ্য, এই ভারতবর্ষের গর্বের জায়গা, তোমরা কেন এগুলিকে নিজেরা নিজেদের জীবনে গ্রহণ করে সেটির মধ্যে আনন্দময় থাকো না। এটি নিবেদিতার মানে। আমরা চলে আসি শিল্প বিপ্লব, শিল্প চিন্তা, শিল্প ভাবনা ভারতীয় সত্তায় নতুন জায়গা, নতুন ভাবনাকে আমাদিকে আরও সমৃদ্ধ করবে। সেই জায়গাগুলি আমরা সেই অমোঘ
জায়গাগুলিকেই খুঁজে খুঁজে আপনাদের সামনে নিয়ে আসব। এক্ষেত্রে আমরা দেখব পাশ্চাত্যমুখী ভারতীয় শিল্পীদের নিবেদিতার যে ভৎসনা, তিনি ভৎসনা করে বলেছেন, মন্দিরে পুরোহিত, নদীবক্ষে নৌকায় উপবিষ্ট মাঝি, শিশু সন্তান করে মাতা, বিবাহ বাসরে গমনদাতা সুসজ্জিত কুমারী। হে ভারতীয় শিল্পের ভারতীয় ছাত্রগণ, যে সৌন্দর্য তোমরা শিল্পে প্রকাশ করতে আগ্রহী, এই সব চিত্রের কোনোটির মধ্যেই কি তোমরা তার কিছু দেখতে পাও না, যেটি এতক্ষণ ধরে আপনাদের বলছিলাম? দেখুন, এই নিবেদিতার কথার মধ্যে, ভাষার মধ্যে, ভাবের মধ্যে সেগুলিই প্রকাশ পাচ্ছে। তিনি আরও বলছেন, জীবনের সন্ধানে এইসব ক্ষীণ রশ্মিপাত যা তোমাদের দৃষ্টির দিগন্ত পথ উন্মোচিত করবে, তার মধ্য দিয়ে কি তোমরা অগ্রসর হতে পারো না? তিনি আঘাত হানছেন, ভারতীয়দের মনোবলকে দৃঢ় থেকে দৃঢ়তর করছেন। তার চিন্তা, তার ভাবনা, ভারতবর্ষকে তার নিজের জায়গায় সুপ্রতিষ্ঠিত দেখতে চাইছেন। এতটুকু এদিক ওদিক হওয়ার জায়গা তিনি ছাড়তে রাজি নন। ভারতবর্ষের মধ্যেই ভারতবর্ষকে তার দৃষ্টিটা ফিরিয়ে দিচ্ছেন তার নিজের দিকে। এটাই নিবেদিতার সবচেয়ে বড় বিশেষত্ব। নিবেদিতার আক্ষেপ ঝরে পড়েছে যখন দক্ষিণ ভারতের পারিয়া তার অতি সংক্ষিপ্ত পোশাকে মাদ্রাজের বিচ রোড ধরে হালকা গতিতে হেঁটে চলেছে। আহা, এই সৌন্দর্য ব্রোঞ্জের মূর্তিতে জগৎকে উপহার দেয়া কতই না চিন্তাশীলতার পরিচায়ক। উষাকালে সমুদ্র তীরে উপাসনারতা নারী, আহা, মহান শিল্পী মিলেটের মতো যদি এ দৃশ্যচিত্রে রূপায়িত করা যেত। ভারতীয় শাড়ির অনুপম মাধুর্য, গ্রাম ও মন্দিরের শান্ত স্নিগ্ধ জীবন, গঙ্গার তীরে শান্তভাবে মানুষের গমনাগমন, শিশুদের খেলা, গাভীরের শান্ত এবং সমকালীন মুখচ্ছবি, আহা, সে দৃশ্য অপরূপ। একটিমাত্র পেন্সিল দিয়েই যদি এইসব অনুপম সৌন্দর্যগুলো প্রকাশ করা যেত, তবে কতই না সুন্দর লাগতো। এবং সেই সুন্দরের সৌন্দর্য তিল তিল করে উপলব্ধি করতে করতে আমরা নিজেরাও মনের আনন্দে নিজেদের চিরাচরিত পথার বাইরে না গিয়েও নিজেদের মধ্যেই নিজেদিকে অনুভব করে সে নতুন জগতের সন্ধান সেই পুরনো জগতের মধ্যেই খুঁজে বেরিয়ে ধরে ফেলতাম। পাশ্চাত্যের চিত্রকলায় চরিত্রগুলো অনেক সময় আচ্ছাদনহীন হয়ে থাকে, যেসব ক্ষেত্রে সেগুলোর কারণ উচ্চ রসদৃষ্টি, সেগুলোর মাহাত্ম্য নিবেদিতাকে মুগ্ধ করলেও তিনি বুঝতেন ভারতে মানুষের চোখ মন এমন তৈরি হয়নি যে এগুলোকে সঠিক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করতে পারে। কাজেই এক্ষেত্রে বিদেশের অন্ধ অনুকরণ তার ঠিক মনে হয়নি। পুভি দ্য স্যাভান, তার মধ্যে একটা বিখ্যাত চিত্র, রাত্রে নিদ্রিত প্যারিসের উপর দৃষ্টি মেলে রয়েছেন প্রার্থনারত সেন্ট জেনেভিভ। নিঃস্বার্থ প্রেমের এই ছবিটা নিবেদিতার মনে কোমল তন্ত্রীকে স্পর্শ করেছিল। ওই সেন্টের মূর্তির সঙ্গে তিনি লক্ষ্য করেছিলেন হিন্দু বিধবার সাত্ত্বিক শুদ্ধচারিণী মমতাময়ী মূর্তির সাদৃশ্য। একের প্রতি অন্যের দায়বদ্ধতা, মনে প্রাণে এই সত্যটি বিশ্বাস করতেন বলেই এ ধরনের সমাজ চেতনামুখী ছবি নিবেদিতার প্রিয় হয়ে উঠত। কারো প্রতি শিল্পের কোনো দায় নেই, শিল্প নিজেই স্বয়ংসম্পূর্ণ। এই মতবাদীরা তার কাছে সমীহ পাননি।
উপরিউক্ত ছবিটার দ্বারা প্রভাবিত হয়ে প্যারিসের পান্থিনয়নের গায়ে সেন্টের কীর্তিচিত্রগুলো আঁকা রয়েছে। নিবেদিতা ভেবেছিলেন কলকাতায় পরিকল্পিত ফেডারেশন হলের দেয়ালেও জনকল্যাণকামী মহাপুরুষদের ছবি আঁকা থাকবে, সেগুলো উজ্জ্বলভাবে তাকিয়ে থাকবে তার ভাবী উত্তরসূরিদের দিকে। ছবিকে ভারতের শিক্ষিত সমাজে পরিচিত করাতে চেয়ে নিবেদিতা প্রবাসী পত্রিকায় প্রকাশ করেন এবং বাংলায় ছবির একটি পরিচিতি প্রকাশ করান, যাতে ব্যাখ্যা করা হয়েছিল সেন্ট জেনেভিভকে কেন প্যারিসের রক্ষয়িত্রী দেবী বলা হয়, ফেডারেশন হলের স্থাপত্য রীতি কেমন হবে তার পরিকল্পনা করতে গিয়ে অজন্তার 19 নম্বর গুহাকে নিবেদিতা মডেল হিসেবে তুলে ধরেন। তার মতে অতীত ভারতের নিজস্ব স্থাপত্য শৈলী এত উন্নত যে এ বিষয়ে পাশ্চাত্যের দিকে তাকানোর কোনো অর্থ হয় না। পাশ্চাত্যই আমাদের দিকে তাকিয়ে থাকবে, কারণ এ শিল্পশৈলী, এ স্থাপত্য, এটা ভারতবর্ষের নিজস্বতা। এই নিজস্বতার গর্বে গর্বিয়ান ভারতীয়রা কেন পাশ্চাত্যের দিকে তাকাবে? পাশ্চাত্যের মানুষই এর দিকে তাকিয়ে তারা এর আস্বাদ গ্রহণ করবে বা নিজেরা লজ্জিত হবে। স্বদেশী যুগে মহা উৎসাহভাবে নিবেদিতা জাতীয় ব্যাপারগুলোকে তার নিজের পরিকল্পনার মধ্যে আনার চেষ্টা করেছিলেন বা শুরু করেছিলেন এবং তাতে সামিল করে নিলেন ভারতবর্ষের শিল্পকে। তিনি বলেছিলেন, শিল্পের পুনর্জাগরণ অবশ্যই হতে হবে, কিন্তু তা কখনো ইউরোপীয় শিল্পের দুঃখজনক ও হাস্যকর অনুকরণে নয়, যা আমরা বর্তমানে দেখছি। জগতের অর্থাৎ জনগণের কাছে দেশের বাণী পৌঁছে দিতে শিল্পের মতো এমন বাগ্ময় আধার আর কিচ্ছু হতে পারে না। একখানা সঙ্গীত, একটা যে চিত্র যেন পারাপারের তরণী সকল জাতির কাছে পৌঁছে তাদের এক করে দেয়, এটা ভারতবর্ষেই সম্ভব। শিল্পের জাগরণ ঘটলেই, কারণ সে তার নতুন বিষয়বস্তু লাভ করেছে এবং ভারত স্বয়ংই সেই বিষয়, নিজেই নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। ভারতবর্ষ খুঁজবে ভারতবর্ষকেই, এটাই তো বিরল হলেও স্বাভাবিক। ভারতবর্ষের নিজস্বতা সে নিজেই। মাঝে মধ্যে আমরা বলি না, তোমার উপমা তুমি নিজেই। এই তোমার উপমা তুমি, হে ভারত, তোমার মধ্যেই সর্বস্ব লুকিয়ে রয়েছে। তার আলোয় আলোকিত আমরা নিজেদিকে গর্ব অনুভব করি। তোমার তুলনা তুমি। মাগো, হে দেশমাতৃকা, নিবেদিতার দ্বারাই তুমি অন্তত আমাদের দ্বারা শ্রদ্ধাশীল হও। নিবেদিতার ভাবনাতেই তুমি আমাদের দ্বারা শুধু শ্রদ্ধা নয়, তার সাথে সাথে তুমি আমাদের প্রিয় হয়ে উঠো, আমাদের কাছের হয়ে উঠো এবং সর্বদাই যেন তোমাকে কেন্দ্র করেই আমরা ঘুরতে পারি। হে ভারত, শুধু তোমার শিল্প বলবো কেন, এক্ষেত্রে বলবো তোমার হাজারো গুণের হাজারো কীর্তি। তুমি নিজেই নিজের উপমাগুলি থরে থরে সাজিয়ে রেখেছো মা। তার সন্ধান একটির পর একটি অন্তত নিবেদিতা সেই কাজটি করে আমাদের সামনে তুলে ধরে আমাদের সাথে আমাদেরকেই সুপরিচিত করে রেখে গেছেন ওই বিদেশিনী ভাবে, বিষয়ে, চিন্তায়, মননে এদেশিনী, স্বদেশিনী। ভারতবর্ষের শিল্প জাগরণে তার যে চিন্তা এবং তার দৃঢ় বিশ্বাস ছিল, ভারতবর্ষের শিল্প জাগরণ একদিন ঘটবেই ঘটবে। নন্দলাল বোস, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, অসিত হালদার, হ্যাবেল, অবনীন্দ্রনাথ ঠাকুর, এরা যে
নিবেদিতাকে কি চোখে দেখতো, আসলে কি পেয়েছে নিবেদিতার কাছ থেকে, তাদের নিজেদের স্বরূপগুলোকে নিবেদিতা তাদের জ্ঞান চক্ষু জেলে দিয়ে দেখিয়ে দিয়ে তাদেরকে অবাক করে দিয়েছেন। তারা বারবার বলেছেন, নিবেদিতা না আসলে আমরা আমাদের আসল স্বরূপটাকে চিনতে পারতাম না, খুঁজে পেতাম না। আসলে ওমেন্স অ্যান্ড আর্ট প্রবন্ধে নিবেদিতা প্রত্যেক দেশের জাতীয় শিল্প প্রতীকদের প্রতি গুরুত্ব বলে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। তার সাথে তিনি খুব পছন্দ করতেন পদ্মের প্রকাশিত রূপটা দেখতে। এটা যেন বিকশিত ভাব, তার ভেতরে এত সুন্দর কুসুম প্রকাশ রয়েছে, যতক্ষণ না সে উন্মিলিত দৃষ্টিতে উন্মোচিত করছে তার এক একটি পাপড়িকে, ততক্ষণ ভেতরের কুসুমাকারে স্থাপিত তার আসল স্বরূপটা চিনব কী করে, বুঝব কী করে, খুঁজে পাবো কী করে? সে তো নিজেই একটি একটি করে পাপড়িকে মেলে ধরে তার নিজের আসল জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন তিল তিল করে। ভারতবর্ষের অন্যতম শিল্প প্রতীক বলে এই পদ্ম যেটিকে বলছিলাম, তিনি খুব পছন্দ করতেন। বুদ্ধগয়া থেকে পাওয়া বজ্রের ছবিটাকে তিনি ভারতবর্ষের জাতীয় প্রতীক করতে চেয়েছিলেন। ভাবতে পারা যায়? নানা কারণে রবীন্দ্রনাথ তো অবাক হয়ে গেছেন সেই দৃশ্য দেখে। আমাদের ভারতবর্ষের পুরাণের কবে কোথায় লেখা রয়েছে সেই বজ্রের দ্বারা বৃত্তাসুর কিভাবে দেবতাকুলকে বাঁচিয়েছিলেন। বৃত্তাসুরকে বধ করার জন্য দধীচি মুনির সেই আত্মত্যাগ, এই বৃত্তাসুরের কাহিনী আমাদের অসুর সাম্রাজ্যের যে স্বরূপটা দেখিয়েছেন নিবেদিতা, ভারতবর্ষের দেবদেবী স্বর্গের দেবতাদের কিভাবে অসুররা দখল করে নিতে চেয়েছে, সেখান থেকে এই ভারতীয় মুনি তার নিজের শক্তিতে, ভারতীয় শক্তিতেই সমৃদ্ধ থেকেছেন, রয়েছেন এবং আরও শক্তিশালী হয়েছেন নিজের তপস্যা সাধনার দ্বারা। যেখানে সে দেবতারা তার সর্বোচ্চ, তার কাছে আরাধ্য, তাদের কষ্ট, তাদের স্বর্গ থেকে বিতাড়ন, বৃত্তাসুরকে যে করেও বধ করতে হবে, তার জন্য তার সমস্ত শক্তি দিয়ে, সর্বস্ব ত্যাগ দিয়ে, সর্বোচ্চ তার চেষ্টার দ্বারা নিজের শরীরকে দান করে মৃত শরীরের সেই হাড়, শুদ্ধ সত্তায় নিমজ্জিত হাড় অস্থির দ্বারা বিশ্বকর্মাকে দিয়ে যে বজ্র চিহ্নটি তৈরি করলেন, বজ্র অস্ত্রটি তৈরি করলেন, সেটি চিরকালের চিরপ্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ অবাক হয়ে গেছেন। আমরা ভারতীয় হয়ে জগদীশচন্দ্র বসু, অবলা বসু, আরও যারা যারা ছিলেন, রথীন্দ্রনাথ, যদুনাথ সরকার, নিবেদিতা তাদের চক্ষুদ্বয়কে উন্মিলিত করে দিয়েছিলেন সেদিনে বুদ্ধগয়াতে। তারা অবাক দৃষ্টিতে পাথরের মধ্যে সেই বজ্র চিহ্নটিকে দেখে, নিবেদিতার দ্বারা তার বিশ্লেষণ শুনে তারা লজ্জিত হয়েছিলেন কিনা জানি না। আজকের সেই ইতিহাস যখন আমাদের চোখের সামনে খুলে আমরা বারবার নিজেদের লজ্জাকে মুখ ঢাকারই চেষ্টা করতে পারি, এর বাইরে আর কি বলবো। নিবেদিতাই পেরেছিলেন, নিবেদিতাই চেয়েছিলেন, নিবেদিতাই করে দেখিয়ে গেছেন। একজন ভারতীয়র থেকেও অতি ভারতীয় ভাবনায় আমাদিকে সমৃদ্ধ হওয়ার জন্য তার শিল্প ভাবনা আমাদিকে অনেক দূর নিয়ে যাবে। তাই এই শিল্প ভাবনার প্রতিটি স্তরে স্তরে আমাদের জাতীয় চেতনাকে, আমাদের
ব্যক্তি চেতনাকে এক নতুন আলোর দিশায় পৌঁছে দেবে, এই বিশ্বাসে তার আত্মত্যাগ ভারতবর্ষের বজ্রের সঙ্গে আমাদের প্রত্যেককে জড়িয়ে দিয়ে তিনি ঋষি অরবিন্দের ভাবনা, চিন্তা যেন আধ্যাত্মিকতার ভেতরেই নিমজ্জিত হয়েছে, তাকে খুঁজে পেয়েছিলেন ওই দধিচি মুনির মধ্যে। তার আত্মত্যাগের কাহিনী বুদ্ধের সঙ্গে বজ্রকে অভিন্ন হিসাবে কল্পনা করা হয়েছে। দেবী দুর্গার দশপহরণের অন্যতম হল বজ্র। তাছাড়া স্বামীজিও নিজেকে বজ্রের সঙ্গে উপমিত করেছেন। সবকে মিলিয়ে দিচ্ছেন নিবেদিতা। দেবতা, মহাপুরুষ, অবতার এবং স্বামী বিবেকানন্দের চিন্তা নিবেদিতার দৃষ্টিতে ধরা দিয়ে সবকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন। সেটা ভারতীয় শিল্প সত্তায় নিজেদের মন হৃদয় যতক্ষণ না শিক্ষিত হচ্ছে বা উচ্চ আধারে পরিণত হচ্ছে, ততক্ষণ খুঁজে পাবে না, বিশ্বাস করতে পারবে না ভারতবর্ষর কি রত্নের সাম্রাজ্যের মধ্যে আমরা ভারতীয়রা না জেনে, না বুঝে, না চিনে চির অপেক্ষামান থাকব। এই ফল্গু ধারায় প্রবাহিত, অপরকে প্রকাশ বা প্রচারের মাধ্যমে নয়, নিজের উপলব্ধির দ্বারা ভারতবর্ষের শিল্প ভাবনাকে নিবেদিতার দৃষ্টিকে না দেখলে ধরা দেবে না আমাদের ভারতীয়ত্ববোধ, ধরা দেবে না আমাদের আকাশ কুসুম কল্পনার মাঝে ভারতবর্ষের ভারতীয়ত্ব চিরশাশ্বত। এই শাশ্বত ভারতকেই স্বামীজির চোখে চোখ রেখে নিবেদিতা খুঁজে পেয়েছিলেন এবং শুধু খুঁজে পাননি, আমাদিকেও সেই স্থানে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন। ভারতীয়ত্বের জায়গায় আমাদিকে ভারতীয় করে তুলতে তার গভীর প্রয়াস সার্থক হয়েছিল। নিবেদিতার ভারত দর্শনে তার শিল্প ভাবনাকে নিয়ে আরও 2-3টি পর্ব হবে। তাই আজকের পর্ব নিবেদিতার শিল্প আন্দোলন, শিল্প ভাবনা, শিল্প চেতনা আপনাদিকে সমৃদ্ধ করবে, শুধু নয় নিজেদিকেই নিজেদের খুঁজে ফেরার গল্প শোনাবে। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। নিবেদিতার ভারত দর্শন 304তম পর্ব শিল্প ভাবনার মধ্যে দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে। সাথে থাকবেন আপনারা, এ বিশ্বাস আমার রয়েছে। সাথে থাকবে প্যানোরাম চ্যানেল, যাদের দ্বারা প্রতি রবিবার সকাল 6টার সময় আপনাদের দুয়ারে কড়া নাড়ি। ভালো থাকবেন সকলে।